আমরা একটা আমরা একটা জিনিস শিখে যদি 50% কমপ্লিট করতে পারি, তো আমাদের মনে হয় পার্টস অফ স্পিচটা খুব ভালো করে মন দিয়ে শেখা উচিত, এটা দেখা উচিত। এখানে প্রথমে কি বলছে, পার্টস পার্টস অফ স্পিচের গুরুত্ব গ্রামারে অপরিসীম। পার্টস অফ স্পিচ বুঝলেই ইংরেজি গ্রামারের 50% বোঝা হয়ে যাবে। এখানে দেখেন পার্টস অফ স্পিচের একটা সংজ্ঞা, বা আমরা একটু যদি এটা বিশ্লেষণ করি, ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ডস। এটার অর্থ কি? ওয়ার্ডস আর, একটু ভালো করে সবাই লক্ষ্য করবেন, ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ডস, অর্থাৎ শব্দগুলো বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, অর ক্লাসেস কল্ড পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক দে ডু ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ একটি শব্দ বাক্যের ভিতরে বিভিন্ন নামে ব্যবহৃত হয়, এবং এই বিভিন্ন নামকে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচে ডাকা হয়। যেমন দেখেন, আমি এখানে একটি শব্দ লিখলাম, WATER, ওয়াটার। এই ওয়াটার শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি, পানি। তো এখানে আমি আরেকটি বাক্য লিখলাম, I water the plants। দেখেন, আমি এখানে একটা বাক্য লিখে ফেলেছি, সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। এই জায়গাটা আমি একটা বাক্য লিখেছি, বাক্যটা লিখেছি কি? এই বাক্যটা হচ্ছে, আই ওয়াটার দ্য প্লান্টস, অর্থাৎ আমি চারা গাছে পানি দেই, আই ওয়াটার দ্য প্লান্টস। দেখেন, এখানে আমি কি লিখলাম, এটা একটু বড় করে দেই, আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এখানে প্রথমে লিখেছি ওয়াটার, এই ওয়াটারটা কিন্তু পানি। আমি কি বোঝাতে চাচ্ছি জানেন, এই ওয়াটার কিন্তু এখানে নাউন, ওয়াটার এখানে নাউন। আবার আমি লিখেছি আই ওয়াটার দ্য প্লান্টস, এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে আমি চারা গাছে পানি দেই। দেখেন, এই বাক্যের ভার্ব কোনটি? এই বাক্যের ভার্ব কোনটি সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে আই ওয়াটার দা প্লান্টস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, অথবা যদি পার্টস অফ স্পিচ বলি, এটা হচ্ছে প্রোনাউন। আর এই যে ওয়াটার, এখানে কিন্তু ওয়াটার আর নাউন থাকলো না, এখানে ওয়াটার কি হয়ে গেল? ওয়াটার কিন্তু ভার্ব হয়ে গেল। আই ওয়াটার দা প্লান্টস, এই দা প্লান্টস হচ্ছে অবজেক্ট, অথবা এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি, অথবা এখানে আপনারা এক্সটেনশনও বলতে পারেন। তো এখানে প্রথমটি ওয়াটার হচ্ছে নাউন। আবার এই ওয়াটার যখন একটা বাক্যের ভিতরে ব্যবহার করলাম, এখানে ওয়াটার শব্দের অর্থ হচ্ছে পানি দেওয়া, অর্থাৎ আমি চারা গাছে পানি দেই। এটা কিন্তু আমার এখানে ভার্ব হয়ে গেল। তো দেখেন, একই ওয়াটার, একই ব্যক্তি, যেমন যদি বলি, আমার নিজের উদাহরণ দিই, আমি যখন স্কুলে যাই তখন আমি শিক্ষক, যখন আমি বাসায় আসি তখন আমার ছেলে মেয়েদের কাছে আমি একজন পিতা। আমি আমার আহ, কোনো ব্যক্তির কাছে আমি হয়তো মামা, কোনো ব্যক্তির কাছে আমি কাকা। ব্যক্তি কিন্তু আমি সেই একই, অর্থাৎ এখানে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন ভূমিকায় অভিনয় করে, এবং এই ভিন্ন ভিন্ন নাম ধারণ করে। এটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ। বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এক বাক্যে আপনারা মনে রাখবেন, বাক্যের ব্যবহার অনুযায়ী বিভিন্ন শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচ শিখলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই জায়গাটা দেখবেন আমরা 50% বুঝতে পারবো, 50% আমাদের বোঝা হয়ে যাবে। সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, খেয়াল করবেন, সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড পার্টস অফ স্পিচ নয়। সকল ওয়ার্ড কিন্তু পার্টস অফ স্পিচ নয়, এর ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে, আমি বুঝাই দিব। ওয়ার্ড যতক্ষণে বাক্যে ব্যবহৃত না হয়, অর্থাৎ সেন্টেন্সের অংশ না হয়, ততক্ষণে কোনো ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা যায় না। যেমন ধরেন, আমি একটা বাক্য লিখলাম, আমি একটা বাক্য লিখতে কি জানেন, আমি এখানে একটি লিখলাম, যেমন লিখলাম CAT, ক্যাট। এই ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। এটা কিন্তু কোনো পার্টস অফ স্পিচ হলো না। কেন হলো না বলতে পারেন? কিন্তু যখন দেখেন আমি এই বাক্যটা লিখবো, যেমন আই হ্যাভ আ ক্যাট, কি লিখলাম? আই হ্যাভ আ ক্যাট, অর্থাৎ আমার একটি বিড়াল আছে। দেখেন, এইটা কিন্তু এখানে এই যে ক্যাট শব্দটা, এই যে ক্যাট শব্দটা আমি এখানে লিখলাম না, এই ক্যাট শব্দটা কিন্তু এখানে নাউন হয়ে গেল। এটা কিন্তু পার্টস অফ স্পিচ হলো।
কিন্তু আমি যখন ওই ক্যাটটাকে শুধু এক জায়গা থেকে উঠিয়ে এনে শুধু আমি লিখলাম ক্যাট, এটা একটা ওয়ার্ড হয়ে গেল। এটা কিন্তু কোনো পার্টস অফ স্পিচ না। অর্থাৎ পার্টস অফ স্পিচ শব্দের অর্থ কি? বাক্যের খণ্ডিত খণ্ডিত ছোট ছোট অংশকে পার্টস অফ স্পিচ বলে। কিন্তু যখন আমি শুধুমাত্র একটি ওয়ার্ড লিখলাম খ্যাট, কি লিখলাম? CAT, খ্যাট। এই খ্যাট কিন্তু এখানে আমার একটা ওয়ার্ড হলো, একটা শব্দ মাত্র। কিন্তু যখন এটা আমি একটা বাক্যে ব্যবহার করব, তখন কিন্তু এটা একটা পার্টস অফ স্পিচ হয়ে যাবে। অর্থাৎ মূল কথা হচ্ছে পার্টস অফ স্পিচ হতে গেলে তাকে কিন্তু বাক্যে বসতে হবে। বাক্যে না বসলে কিন্তু সেটা পার্টস অফ স্পিচ হবে না। কি মনি আক্তার, আপনি কিছু বুঝতে পারছেন? এখানে আপনি প্রশ্ন করবেন, আপনি 1000 বার আমাকে প্রশ্ন করবেন, স্যার এই জায়গাটা আমি বুঝিনি, আমি সেই জায়গাটা আবার বুঝাবো। আয়শা সিদ্দিকা, বুঝতে পারছেন? আপনি যতক্ষণ, আপনারা এখানে মাত্র 3 জন ক্লাস করছেন, কিন্তু যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করবেন যে স্যার ভাইয়া এই জায়গাটা বুঝিনি, আমি সেই জায়গাটা আপনাদের বুঝাই দিব। আর আপনাদের পাশে হয়তো কারো পাশে একটু শব্দ হচ্ছে, একটু মিউট রাখবেন সেই শব্দটা, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। তো আমরা এই পার্টস অফ স্পিচের শীটটা আজকে কমপ্লিট করব, এবং আরো অন্যান্য বিষয় আপনাদেরকে দেখাবো। সবাই ক্লাসটি উপভোগ করতে থাকেন। থ্যাংক ইউ। দেখেন, এখানে বলছে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডের ভূমিকা বা ফাংশন অনুযায়ী সমস্ত ওয়ার্ডকে 8 শ্রেণীতে ভাগ করা যায়। 5 শ্রেণীতে ভাগ করা যায়? 8 শ্রেণী। সেই অর্থাৎ পার্টস অফ স্পিচ 8 প্রকার। কয় প্রকার বলেন? সেই 8 প্রকার আমরা একটু পড়বো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু এটা অ্যাডজেক্টিভ বলি, কিন্তু এখানে ডি হচ্ছে সাইলেন্ট লেটার। এই ডি এর উচ্চারণ হবে না। কেন হবে না? আমি আগামীতে এই প্রোনাউন্সিয়েশনের উপরে ডিটেইলস আরো ক্লাস দিব, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ডি কেন উচ্চারিত হবে না। যেমন আমরা এই যে আমি কথা বলছি, এটাকে বলা হয় টক, TALK। এটা লিখলে কিন্তু টল্ক হয়ে যায়, কিন্তু আমরা ওই এল হচ্ছে এখানে সাইলেন্ট লেটার। এল কিন্তু আমরা এখানে উচ্চারণ করব না। অর্থাৎ এখানে কি বলবো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখছেন? এই 8 প্রকার প্রোনাউন, সরি, 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের কিন্তু সুন্দরভাবে আলোচনা থাকবে। এবং এই 8 প্রকার পার্টস অফ স্পিচ, হ্যাঁ, এগুলো এগুলো আমাকে ক্লাসটা করাইতে দেন, অবশ্যই চিনতে পারবেন। এই যে 8 জন ব্যক্তি, একই মায়ের 8টা সন্তান, এই 8টি সন্তানকে আমি আপনাদেরকে কার কি নাম, সংসারে কার কি ভূমিকা, পরিবারে কে কোন ভূমিকা অভিনয় করে, অর্থাৎ একটু পার্সনিফিকেশন মানে ব্যক্তিত্ব আরোপ করে দিলাম আপনাদের মনে রাখার সুবিধার্থে। তো এইগুলা আমরা এখন দেখব। নাউনের ভূমিকাটা কি, নাউনের চেহারা কেমন, প্রোনাউনের ভূমিকাটি কি, প্রোনাউনের চেহারা কেমন। দেখেন, আমরা সবাই চাই ইংরেজিতে কথা বলতে, কিন্তু আমরা কেউ গ্রামারের এই শিকড়ের বিষয়টা শিখতে চাই না। এটা না শিখলে আমরা কখনো কথা বলতে পারবো না। আমরা সবাই লিখে দেই আই ইট রাইস, ইউ ইট রাইস, এবং ওখানেও লিখতে চাই হি ইট রাইস। কিন্তু এখানে তো হি ইট হবে না, এখানে কি হবে? হি ইটস রাইস। তো এটা কেন হবে? এটা যদি আমরা গ্রামারের জ্ঞানটা আমাদের না থাকে, রুলস যদি আমরা ভালোভাবে না পারি, এটা আমরা পারবো না। আমার কথা কি সত্য? তো এই বিষয়গুলো কিন্তু, হ্যাঁ, আপনি কেন খেয়াল করবেন না? এখানে মনে করেন আমাকে আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। আপনি মনে করেন নতুন কেবল ইংরেজি ভাষা শিখতেছেন, আপনার বাচ্চাটা কেবল কথা বলা শিখছে ইংলিশে। এখন ও যদি বলে যে আম্মু আমি ভাত খাই, এটা বলতে চাই, বা আমি ভাত খাবো, তখন আই ইট রাইস এটার অর্থ কি? আমি ভাত খাই, আমি ভাত খাই। আচ্ছা, আরো একটি বাক্য বললাম, সে ভাত খায়। তো সে ভাত খায়, এইটা না বলে আপনার বেবি বলে ফেললো সে ভাত খাই, সে ভাত খাই, এটা কিন্তু বাক্য হলো না। সে কিন্তু বাক্যটা বলে ফেলছে, কিন্তু সে শেষের অংশটুকু একটু ভুল করে ফেলল। কেন করলো? কারণ ও ছোট মানুষ, ও এখনো গ্রামার জ্ঞান নেই, ও কেবল শুনে শুনে শিখতেছে। তো আপনি ওই দেশে একজন নতুন, আপনি নেটিভ স্পিকারদের মতো বলতে পারবেন না, কিন্তু আপনি ওদের ল্যাঙ্গুয়েজ শুনে শুনে হয়তো আপনি ওদের সাথে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছেন। আপনি কিছু কমন কথা বুঝতে পারেন। রেগুলার ওয়েতে আপনাকে দোকানে যেতে হয়, আপনার কর্মক্ষেত্রে যেতে হয়, আপনি যে দেশেই থাকুন না কেন, তাদের সাথে চলাফেরা করতে করতে কিছু ভাষা আপনি শিখে গেছেন।
কিন্তু আপনাকে যদি বলি আপনি বুক ফেয়ার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখে দেন, আপনি স্কুল ম্যাগাজিন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দেন, আপনি স্টাডি ট্যুর সম্পর্কে একটি অ্যাপ্লিকেশন লিখে দেন, তো এই লিখতে বললে আপনি পারবেন না। কেন পারবেন না? আপনি ওদের কাছ থেকে শুনে শুনে কিছু ইংরেজি ওয়ার্ড, কিছু সেন্টেন্স আপনি মুখস্থ হয়ে গেছে, আপনার আপনার মেমোরিতে লেগে গেছে। কিন্তু আপনাকে যখন তৈরি করে আপনি, আমি বললাম যে মনে করেন আপনার বাচ্চা, আপনি যে দেশে আছেন, আপনি কি হংকং না ইউএসএ? হ্যাঁ আপনি সিঙ্গাপুরে। আচ্ছা, মনে করেন আপনার, আমি ধরে নিলাম আপনার বাচ্চাটা স্কুলে গেছে, এবার ওর ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিবে। এখন আপনাকে বললো যে শিক্ষকের তরফ, সরি, অভিভাবকদের তরফ থেকে আপনি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ফলাফল বিতরণী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনি একটু বক্তব্য দেন। তো আপনি যদি গ্রামার না জানেন, আপনি সেই মুখস্থ কথা তো ওখানে বলতে পারবেন না। অর্থাৎ মেইন কথা হচ্ছে, আপনি বাইরে চলতে গেলে, আপনার বাসে বা আপনি গাড়িতে চড়বেন, ওখানে কিছু কথা আপনি শিখে গেছেন, কিন্তু আপনাকে স্পন্টেনিয়াসলি কথা বলতে গেলে আপনাকে গ্রামার জানতেই হবে। উইদাউট নোয়িং দ্য রুলস অফ গ্রামার ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। ইফ ইউ ওয়ান্ট টু বি আ নেটিভ স্পিকার, ইউ মাস্ট লার্ন দ্য রুলস অফ গ্রামার। আপনাকে অবশ্যই গ্রামারের এই রুলগুলো মুখস্থ করতে হবে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ এ লট অফ নিউ ভোকাবুলারিজ। আপনাকে প্রচুর ভোকাবুলারি জানতে হবে। তো শুধু জানলে হবে না, এখানে জানার কিছু টেকনিক থাকে, কিছু সিস্টেম থাকে, সেই সিস্টেম গুলো দেখাই দিব। এবং মাত্র 2 থেকে 3 মাসের ভিতরে আশা করি ইংলিশে আপনি অনর্গল কথা বলতে পারবেন। এবং আপনার যে ইংলিশের ভীতি বা যে যে জায়গায় আপনার সমস্যা, যেখানে আপনার দুর্বলতা কাজ করে, সেই জায়গাটা আপনি কভার করতে পারবেন। তো দেখেন, আমরা এখানে 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলছিলাম। প্রথমটি হচ্ছে নাউন, তারপর প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, তারপর অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখেন এখানে একটা মানে খুব ইম্পর্ট্যান্ট তথ্য কি জানেন? এই যে ক্লাসটা আপনাদের নিচ্ছি না, এই ক্লাসটা থেকে এই পার্টস অফ স্পিচ এর উপরে আপনি 2 থেকে 3টা ক্লাস পাবেন। এই আজকে একটি ক্লাস করছেন, 15 থেকে 16 নম্বরে গিয়ে আরেকটা ক্লাস পাবেন পার্টস অফ স্পিচ এর উপরে, এবং শেষের দিকে গিয়ে আরো একটা ক্লাস পাবেন, কারণ এই পার্টস অফ স্পিচটা একটি ক্লাসে শেষ করা যায় না। তবে আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিব। পার্টস অফ স্পিচ কিভাবে কাজ করে, এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। এখানে পার্টস অফ স্পিচ 8 প্রকার, আমরা অলরেডি একবার পড়েছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো আমরা কম বেশি সবাই জানি। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন শব্দের অর্থ কি হবে বলেন তো? বিশেষ্য। নাউন মানে হচ্ছে বিশেষ্য। তো এই নাউনটা কিভাবে কাজ করে, এই নাউনটা কেমনে কিভাবে হয়, এটা কিন্তু আমরা একটু দেখব। নাউন মানে হচ্ছে বিশেষ্য। এর ইংরেজির সংজ্ঞাটা কি হবে? এ নাউন ইজ আ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পারসন, প্লেস অর থিং। কি বলছে? সহজ ভাবে বলা যায় যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, তাকে নাউন বলে। এখানে আমি আরো একটু সহজ করে বলে দিতে পারি, পৃথিবীতে যে কোনো জিনিসের নামকে নাউন বলে। মনি আক্তার, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? মনে হয় ভালো বুঝতেছেন না, আপনার কথায় যা আমি যতটুকু টের পাচ্ছি। এখানে প্রশ্ন করতে হবে। দেখেন, আপনি যত ভালো টিচারের কাছে পড়েন না কেন, আপনি যদি কথা না বলেন, স্যার আমার এখানে সমস্যা, ভাই আমি এটা বুঝতেছি না, এইভাবে কথা বলবেন, একটু আমার সুবিধা হবে। আপনার ডাক্তারের কাছে গিয়ে আমি মুখ বন্ধ করে চুপচাপ বসে পড়লাম, ডাক্তারকে ঔষধ দিতে পারবে? ডাক্তার তো আমার কাছে শুনবে যে আপনার কি হয়েছে, আমাকে তো বলতে হবে যে ডাক্তার আঙ্কেল আমার এই এই সমস্যা। তো আপনি একটু বলবেন। আর এই ক্লাসগুলো দেখেন, পার্সোনাল ক্লাস, এখানে আমি কিন্তু কখনো মিউট করছি না, আনমিউট করা আছে। আপনাদের ইচ্ছা মতো এখানে প্রশ্ন করবেন। আরাধ্যা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। আচ্ছা, তারপর কি আছে, আমরা এখানে নাউনটা একটু দেখলাম, নাউনের কিন্তু নাউনের সংজ্ঞাটা আমরা দেখলাম। নাউনের সংজ্ঞা কি রয়েছে? সহজভাবে বলা যায় যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, তাকে নাউন বলে। তাকে কি বলে? নাউন বলে। এ নাউন ইজ আ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পারসন, প্লেস অর থিং। অর্থাৎ সহজভাবে বলা যায় যে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, তাকে নাউন বলে। তাকে কি বলে? নাউন বলে। দেখেন, আমরা নাউন কিন্তু আমাদের আর কখনো কোনোদিন ভুল হবে না। কিভাবে আপনারা নাউন চিনবেন?
যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, কোনো স্থান বা বস্তুর নাম বোঝায়। আমি যদি বলি ঢাকা বা চট্টগ্রাম বা খুলনা বা সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ, এটা একটা জায়গা বা একটা দেশের নাম, তাহলে এটা কি হবে? এটা নাউন হবে। নাউন অর্থ, হ্যাঁ, যদি আমি কোনো ব্যক্তির নাম বলি করিম, রহিম, সুমনা, রনি, তো এটা কোনো ব্যক্তির নাম, এটা কিন্তু নাউন। হ্যাঁ, এখানে আরো একটা বিষয় দেখেন, আমরা চোখ দিয়ে আমাদের চর্মচক্ষুতে জগতে যা কিছু দেখতে পাই সবকিছুই কিন্তু নাউন। অর্থাৎ আমরা এটা বলতে পারি নাউনের সংখ্যাটা পৃথিবীতে বেশি। এম আই ক্লিয়ার? নাউনের সংখ্যাটা, আপনি দু চোখ দিয়ে আপনার চোখের সামনে এই মুহূর্তে যা আছে, চোখ মেলে যা দেখতে পারছেন, সব কিন্তু নাউন। অর্থাৎ নাউন সম্পর্কে আমার মনে হয় সমস্যা থাকার কথা। যেমন দেখেন, সুমন ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সুমন একজন ব্যক্তির নাম, এখানে সুমন হচ্ছে নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। তো এখানে কি হবে? এখানে এই যে ঢাকা, একটা জায়গার নাম, এটা কিন্তু একটা নাউন। তারপর দেখেন, গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, অর্থাৎ সোনা হচ্ছে একটা মূল্যবান ধাতব। অর্থাৎ এখানে এই গোল্ড কিন্তু কি হবে বলেন তো? এই গোল্ড কিন্তু সোনা, এটা একটা বস্তুর নাম। বস্তুর নাম, এই বস্তুর নাম হলে কিন্তু ওটা নাউন হবে। অর্থাৎ ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, যে কোনো নাম, এটা হলেই কিন্তু সেটা নাউন। তারপর দেখেন প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। এ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ আ নাউন। কি বলছে? প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। এখানে আমাকে একটু ভালো করে শুনে নেন। মনে করেন আমি বললাম একটা ছেলের নাম হচ্ছে রনি। তো আমি বললাম যে রনি ভালো ছেলে, রনি নিয়মিত স্কুলে যায়, রনির হাতের লেখা ভালো, রনি সুন্দর গান গাইতে পারে, রনির চেহারা ভালো, রনি ভালো গাড়ি চালাইতে পারে, রনি ভালো কবিতা আবৃত্তি করতে পারে। এই আমি যদি বারবার রনি বলতে থাকি, ওই বাক্যটার কিন্তু একটু মাধুর্যতা হারিয়ে ফেলবে। তো একবার আমি মাত্র রনি বলবো, রনি একজন ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে ভালো ফুটবল খেলতে পারে, তার হাতের লেখা ভালো। এই যে রনি বলে পরবর্তীতে আমি সে ব্যবহার করলাম, রনি নামটা বারবার না ব্যবহার করে তার পরিবর্তে হি ব্যবহার করলাম। এই পরিবর্তিত যে শব্দ হি, এটাকে বলা হচ্ছে প্রোনাউন। কি নাউনের পরিবর্তন, কি আমার বোঝা যায়? বুঝতে পারবেন এভাবে পড়ালে? আচ্ছা, তো কি বলছে? একদম ঠিক বলেছেন, নামের পরিবর্তে যেটা বসে। অর্থাৎ বলছে আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টিয়েড। এই শব্দটা দেখেন, ইনস্টিয়েড মানে হচ্ছে পরিবর্তে, আমি মার্ক করে দিয়েছি, ইনস্টিয়েড অফ এ নাউন। আবার একটু দেখেন, আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড, প্রোনাউন এমন একটি শব্দ, ইউজড ইনস্টিয়েড অফ এ নাউন, যেটা নাউনের পরিবর্তে বসে। কিসের পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে। অন্যভাবে বলা যায়, আ ওয়ার্ড ইউজড ইনস্টিয়েড অফ এ নাউন ইজ কল্ড আ প্রোনাউন। দেখেন, এ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ এ নাউন, যে শব্দ নাউনের পরিবর্তে বসে, ইজ কল্ড আ প্রোনাউন। সহজভাবে বলা যায়, যে ওয়ার্ড কোন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আবার একটু শুনি আমরা, যে ওয়ার্ড কোন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তাকে কি বলে? প্রোনাউন বলে। দেখেন, হাসান ইজ আ গুড বয়। এখানে হাসান কিন্তু নাউন। কি লিখলাম? হাসান ইজ আ গুড বয়। এখানে হাসান হচ্ছে নাউন। তারপর কি হবে দেখেন, হাসান ইজ আ গুড বয়, পরের বাক্যে আমি আর হাসান লিখলাম না, এখানে লিখলাম হি গোস টু স্কুল এভরিডে। হি গোস টু স্কুল এভরিডে। এই হি কিন্তু এখানে pronoun। এই হি এখানে কি? প্রোনাউন। আপনাদের কারো পাশে যদি সাউন্ড হয়, একটু এটি মিউট করতে বলবেন, অথবা আমি এখান থেকে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? তা নাহলে কিন্তু ক্লাসটা ভালো এনজয়েবল হবে। আপনার একার শব্দের কারণে ক্লাসে অন্যরাও একটু ডিস্টার্ব ফিল করতে পারে। তো দেখেন এখানে কি বলছে, হাসান ইজ আ গুড বয়। হাসান একজন ভালো বালক। এখানে হাসান কিন্তু নাউন। হাসান এখানে নাউন। কিন্তু আমি হাসানের পরিবর্তে দ্বিতীয় বাক্যে কি লিখলাম? হি গোস টু স্কুল এভরি ডে। সে নিয়মিত স্কুলে যায়, হি ব্যবহার করেছে, হি তাকে বলা হচ্ছে প্রোনাউন। আবার তৃতীয় বাক্যে লিখলাম, তৃতীয় বাক্যে লিখেছি হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সে একজন ভালো বুদ্ধিমান বালক। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান। হি অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে বুদ্ধিমান বালক। এখানে এই যে দেখেন হি আবার ব্যবহার করেছি,
অথবা ইনস্টিয়েট যেটা ব্যবহার করেছি হাতার পরিবর্তে এই হি কে বলা হচ্ছে আয়েশা সিদ্দিকা। বুঝতে পেরেছেন? এখানে আপনি যতবার না বুঝবেন আমি ততবার বুঝাবো, কিন্তু আপনি না বুঝে বলবেন না যে ভাইয়া আমি এটা বুঝেছি। ঠিক আছে, এটা বলবেন যতবার আপনি না বুঝবেন আমি ট্রাই। মনি আক্তার, বুঝতে পারছেন প্রোনাউন জিনিসটা? জি স্যার। তো দেখেন এই প্রোনাউন, তারপর আমরা সবকিছু ডিটেলস শিখবো এবং এর উপরে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ক্লাসগুলো আপনারা কন্টিনিউ করতে থাকবেন রেগুলার হইতে। এখানে যত সমস্যা আছে আমরা সমাধান সক্ষম হব ডে বাই ডে। একদিনে কিন্তু হয় না। ইংলিশে একটি প্রবাদ আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। অর্থাৎ কোনো কাজ রাতারাতি হয় না। আর রাতারাতি যে কাজ হয় সেটা তাসের ঘরের মতো ক্ষণস্থায়ী এবং সেটা দ্রুত ভেঙে যায়। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে একদিনে 2 দিনে এটা কিন্তু হবে না। মিনিমাম 3 মান্থস আমাদের সঙ্গে লেগে থাকেন, দেখবেন ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। তারপর কি আছে? তৃতীয় নম্বর আছে অ্যাডজেক্টিভ। ইয়েস, ইয়েস, ইয়েস। ইউ মাস্ট, you will be able to speak in English, writing English, listening English, speaking English. There are 4 skills in English language. Those are writing skill, reading skill, listening skill, and speaking skill. We will be able to acquire this skill within a few days. অল্প কয়েকদিনের ভিতরে এই স্কিল গুলো আপনি ডেভেলপ করতে পারবেন যদি আপনি আমাদের সঙ্গে লেগে থাকেন। তো আমরা মূল বিষয়ে ফিরে আসি। তৃতীয় নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। An adjective is a word used to add something to the meaning of a noun. কি বলছে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ। তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর, নাউন বা প্রোনাউন এর, আবার দেখেন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ। An adjective is a word used to add something to the meaning of a noun. অথবা an adjective is a word used for qualifying or adding something to the meaning of a noun or pronoun. সহজভাবে বলা যায় যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে অ্যাডজেক্টিভ। যেমন দেখেন, জাহিদ ইজ আ ব্যাড বয়। এই যে ব্যাড এখানে লিখলাম না, এই ব্যাড শব্দটা হচ্ছে adjective। এটা আবার বুঝাচ্ছি। যে ওয়ার্ড, দেখেন এখানে আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের কিসের বুঝাবে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইটা বুঝাবে। কি কি বুঝাবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। জাহিদ ইজ আ ব্যাড বয়। দেখেন জাহিদ একজন খারাপ বালক। তো এখানে জাহিদ যে খারাপ, এই যে খারাপ শব্দটা, এটা কাকে নির্দেশ করে? জাহিদকে নির্দেশ করে যে বালকটা খারাপ। কোন বালকটা? জাহিদ। তো এখানে জাহিদ কি নাউন না? এটা নাউন না? তাহলে নাউনের কিন্তু একটা দোষ বুঝাচ্ছে। যদি বলতাম জাহিদ ইজ আ গুড বয়, জাহিদ একজন ভালো ছেলে, এখানে গুড কি হতো? গুডও কিন্তু অ্যাডজেক্টিভ হতো। কেন হতো? জাহিদের ভালো গুণটুকু কিন্তু এখানে বোঝাতো। জাহিদ যে ভালো ছেলে, তার একটি গুণ, এটা কে বোঝাতো? এটা কিন্তু এই অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। জাহিদ ইজ আ ব্যাড বয়। এখানে ব্যাড মানে মন্দ। এটা কিসের মন্দ? এই নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তো রুনা ইজ আ গুড গার্ল। রুনা একজন ভালো বালিকা। এখানে গুডটা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হবে? এই রুনা নামক যে নাউন, এই নাউনের একটা ভালো গুণ বুঝাচ্ছে। হি ইজ ইল। দেখেন সে অসুস্থ। এই ইল কিন্তু একটা অবস্থা। সে কেমন অবস্থায় পড়ে আছে? অসুস্থ অবস্থায়। এই ইলটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ 5 পেন্স। আমার 5টি কলম আছে। দেখেন এখানে কয়টি কলম? 5টি। তাহলে এই যে পেন, এই পেন কিন্তু এখানে নাউন। এই পেন এখানে কি বলেন তো? নাউন। তো এই নাউনের একটা সংখ্যা বুঝাচ্ছে। কয়টি কলম আছে? 5টি কলম। তাহলে বলছে যে শব্দ দ্বারা যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের
দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এখানে পরিমাণ বোঝাচ্ছে নাউনের। আমার কাছে 5টি কলম আছে, তাই বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ। তারপর কি বলবো? ভার্ব বা ক্রিয়া। দেখেন এই ভার্ব বা ক্রিয়াটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই ভার্ব বা ক্রিয়া আমাদের প্রত্যেকটা বাক্যে বলা হয় ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। এই ভার্বটা কেমন, কিভাবে কাজ করে, এটা কি একটু বলতে পারবেন? এখানে একটু আয়শা সিদ্দিক, আপনি একটু ভার্ব কেমন হয় বা ভার্ব সম্পর্কে কিছু জেনে থাকলে একটু বলেন তো, যে ভার্ব বিষয়টা মূলত কেমন। আর কেউ কিছু বলবেন? ফজলুল করিম। বলেন বলেন। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ভালো বলছেন। এই ভার্ব সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ভার্ব সম্পর্কে যত বেশি ধারণা রাখবেন, তত বেশি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দ্রুত কভার করতে পারবেন। আচ্ছা, তো আচ্ছা, এখানে আমরা দেখি যে ভার্ব, দেখেন কি বলেছি, ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ আ সেন্টেন্স। অর্থাৎ একটা সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করা যায়, অবজেক্ট ছাড়া বাক্য তৈরি করা যায়, কিন্তু আপনি ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। অ্যাবসলিউটলি রাইট। আপনি পৃথিবীতে অনেক বাক্য দেখাতে পারবেন যেখানে, যেমন আমি যদি এই বাক্যটা লিখতে পারি একটু, এখানে একটা বাক্য লিখলাম। কি লিখলাম ধরেন তো, এখানে আমি লিখলাম ডু দা ওয়ার্ক। ডু ডু দা ওয়ার্ক, কে। অর্থাৎ এখানে কি লিখেছি, ডু দা ওয়ার্ক। দেখেন, কাজটি করো। এখানে ডু মানে হচ্ছে করা, আর দা ওয়ার্ক এটা আমি অবজেক্ট ধরে নিলাম। এখানে ভার্ব আছে আর অবজেক্ট আছে, কিন্তু এখানে কি সাবজেক্ট কোথাও কি কিছু আছে? এখানে সাবজেক্ট কোথায় গেল? আমি সাবজেক্ট কিন্তু এখানে উজ্জ আছে। এখানে বোঝাচ্ছে ইউ ডু দা ওয়ার্ক। ইউ ডু দা ওয়ার্ক। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট স্বাভাবিক নিয়মে উজ্জ থাকে। তো এখানে আমি কি লিখলাম, এখানে লিখলাম ইউ ডু দা ওয়ার্ক, অর্থাৎ তুমি কাজটি করো। কিন্তু এখানে আমি সাবজেক্ট লিখিনি, তারপরও কিন্তু আমার বাক্যটা সম্পূর্ণ হয়েছে। ডু দা ওয়ার্ক, কাজটি করো। কখনো কখনো, যেমন এখানে একটু লক্ষ্য রাখবেন, এখানে আমি লিখলাম আই ই এ টি, জাস্ট আমি এতটুকু লিখলাম আই ইট। এই জায়গাটা একটু খেয়াল করবেন। আমি খাই। আইট শব্দের অর্থ কি? আমি খাই। তো এখানে দেখেন, আমি খাই, এখানে কি খাই? আইট রাইস। আমি সেটা না লিখলেও পারি, আই ইট। এটা কিন্তু একটা বাক্য হয়, সাবজেক্ট এবং ভার্ব। কিন্তু এমন কোন বাক্য কি আপনি দেখাতে পারবেন যেখানে ভার্ব ছাড়া একটা বাক্য তৈরি করা যায়? এমন কোন জায়গা কি আমরা দেখতে পারবো যেখানে ভার্বের উপস্থিতি নাই বা ভার্ব নাই? এমন কোন জায়গা হবে? পৃথিবীতে কোনো বাক্য হয় না, এমন কোনো বাক্য নাই যে বাক্যের ভার্ব নাই। যেটা মানুষের সঙ্গে উদাহরণ দেওয়া যায়, যেমন আমাদের ভিতরে যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস বা হার্টবিট রয়েছে, যেটাকে আমরা রুহু বা আত্মা বলি, ভার্বটাও কিন্তু ঠিক তদ্রূপ। অর্থাৎ একটি বাক্যের প্রাণ হচ্ছে এই ভার্ব। তো এখানে ভার্ব বা ক্রিয়ায় কি বলছে, এ ভার্ব ইজ আ ওয়ার্ড ইউজড টু সে সামথিং অ্যাবাউট সাম পারসন, প্লেস অর থিং। কি বলছে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, ভার্ব বা ক্রিয়া বলে। এ ভার্ব ইজ আ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট এ পারসন অর থিং। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু বলা হয় বা সে যা কিছু করে, সেটাই হচ্ছে। যেমন আমি ভাত খাই, এখানে খাওয়া কাজটি কে সম্পন্ন করে? আই, অর্থাৎ আমি। তাহলে এখানে সাবজেক্টকে প্রশ্ন করতে হবে। তাই এখানে বলা হচ্ছে যে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। আমি দেখি, এই যে আমি আপনাদের পড়াচ্ছি, আপনারা শুনছেন, এই শোনা, হেয়ার বা লিসেন, এটাও কিন্তু। অর্থাৎ ভার্ব এবং নাউন এইটার সংখ্যা কিন্তু পৃথিবীতে বেশি। নাউন কেমন সংখ্যা বেশি? আমাদের দু চোখে যা দেখতে পাই সব নাউন, এবং প্রত্যেকটা কাজের ভিতরে ভার্ব আছে। দেখেন আমি যদি বলি আমি ঘুমাই, আমি ঘুম পড়ি,
তো এখানে ঘুম পড়া তো আমাদের কোনো কষ্টের কাজ না, ঘুম তো পড়েই গেলাম, এটা তো একটা আরামের বিষয়। কিন্তু এই যে স্লিপ, অর্থাৎ ঘুম পড়া, ওটাও হচ্ছে, ওটাও কি বলেন তো, একটা ভার। প্লিজ আপনাদের কার পাশে একটু শব্দ হচ্ছে, আমি মিউট করে দিলাম। দেখেন এখানে কি আছে, এখানে ভার কি হলো, এখানে ভার হলো একটা বাক্যের টান, একটা হার্ট বিট। অর্থাৎ সহজ কথায় বলা যায়, যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, দেখেন আমি একটু গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দিলাম, যা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার বলে। যেমন দেখেন, উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, এখানে কি ক্রিকেট ভার না উই ভার, কোনটা ভার হবে? এখানে ভার হবে প্লে। কারণ কি, ওই প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা। হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, এখানে ভার্ব কি, এই রাইটস, এই রাইটস। দেখেন একটা বাক্যের ভিতরে আপনি এইভাবে যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করে শিখে যাবেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার প্রায় 40 থেকে 50% হয়ে যাবে। এটা আমি ক্লাসের শুরুতে আজকে বলেছিলাম, যে পার্টস অফ স্পিচ কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটাই কিন্তু আমরা এই ক্লাস, এটা কিন্তু আমাদের মুখ্য বিষয়, যে আমরা কিভাবে পার্টস অফ স্পিচ নির্বাচন করি। সেন্টেন্স অ্যানালাইসিস করতে গেলে এইগুলো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের। আমি বড় একটা বাক্য আপনাকে দিলাম, দিয়ে বললাম যে এই বাক্যের ভিতরে কোনটি নাউন, কোনটি প্রোনাউন, কোনটি অ্যাজেক্টিভ, কোনটি ভার্ব, অথবা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে যে কোনো একটা টপিকস আপনাদের আমি নির্বাচন করে দিলাম, দিয়ে বললাম যে এখান থেকে আপনারা পার্টস অফ স্পিচ খুঁজে বের করুন। প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ তার পাশে লিখতে হবে, অথবা খাতায় নোটবুকে লিখতে হবে। এটা যখন আপনি লিখতে পারবেন, তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝে নেবেন যে আমার প্রায় শেখা হয়ে গেছে। যেমন হি গিভস মি, এই বাক্যটা একটু দেখেন, এই বাক্যটা আমি একটু মার্ক করে দিলাম। এখানে কি লিখলাম, হি গিভস মি আ পেন, সে আমাকে একটি কলম দেয়। তো এখানে সি কোন পার্টস অফ স্পিচ, গিভস কোন পার্টস অফ স্পিচ, মি কোন পার্টস অফ স্পিচ, ওপেন, পেন কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে। হি র্যান এ রেস, দেখেন হি র্যান এ রেস, এর অর্থ কি জানেন, সে এক এক দৌড় দৌড়িয়েছিল, সে একটা দৌড় দৌড়িয়েছিল, একটা রেস প্রতিযোগিতা দিয়েছিল। হি র্যান এ রেস, অর্থাৎ এখানে ভার্ব কোনটি, এই র্যান। এই র্যান কোথা থেকে আসলো, এর উৎপত্তিটা কোথায়, রান থেকে এসেছে। রান ভার্বের ভি টু ফর্ম হচ্ছে র্যান। তো এটা আমরা যখন কনজুগেশন অফ ভার্বস পড়বো, তখন এই যে দেখেন র্যান কোথা থেকে আসলো, এই র্যানটা কিভাবে পেলাম আমরা, এইটার উপরেও আমাদের ক্লাস থাকবে। প্রত্যেকটা ভার্বের 5টি করে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, যাদের কাছে এই বইটি হাতে পৌঁছে গেছে, দেখবেন এই বইতে খুব সুন্দর করে দেওয়া আছে যে প্রত্যেকটা ভার্বের এখানে 3 করে ফর্মে স্যার দিয়েছে, যে রান, র্যান, রান, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান। অর্থাৎ এই ভার্ব ফর্ম আপনি যত বেশি মুখস্থ করবেন, আপনি ইংলিশে তত বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এই জায়গাটা আপনাকে, তো এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে পেয়ে যাব। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, তখন কি লিখবো, আই ইট রাইস, আমি কি লিখবো, আই ইট রাইস। কিন্তু যখন আমি বলবো আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, তখন আমি কি বলবো, আই ইটেন রাইস বললে ভুল হয়ে যাবে। না, আই ইটেন রাইস যখন বলবেন, দেখেন আমাদের এই গ্রামারের যে জায়গাটা ভুল হয় না, এর জন্যই কিন্তু আপনাদের এই পার্সোনাল ক্লাসগুলোতে এই সমস্যাগুলো আমি সমাধান করে দিব। আই ইটেন রাইস এটা কোনো বাক্য হয় না। আপনি এটা, এই বাক্যটা শর্ট হতো, এটা যদি আপনি একটু হ্যাভ বসাতেন, আই হ্যাভ, আই হ্যাভ ইটেন রাইস, এটার অর্থ কি দাঁড়াতো জানেন, আমি ভাত খেয়েছি, আমি এইমাত্র ভাত খেয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু যখন আমি বলবো, দেখেন এটা আমি একটু লিখে দেই এখানে, আমি যখন বলবো যে আমি বলেছিলাম কি, আই ইট রাইস, আমি ভাত খাই, আর যখন আমি বললাম আমি ভাত খেয়েছিলাম, তখন কিন্তু ওই ইট ভার্বটাকে ওইটা পাস্ট টেন্সে পরিণত করতে হবে, ওখানে লিখতে হবে এট, ওখানে লিখতে হবে এট। যেমন এটা লিখবো, এ টি ই, আই এট রাইস, আর আই টি ই। দেখেন এটা একটা আমি বড় করে দিই, আই এট রাইস, এটার অর্থ কি হলো, আমি ভাত খেয়েছিলাম। তো দেখেন এই যে বাক্যটা আমি লিখলাম আমি ভাত খেয়েছিলাম, এটা কিন্তু রাইস এবং আই, প্রেজেন্ট টেন্সেও কিন্তু এটা ছিল আই ইট রাইস, পাস্ট টেন্সে কিন্তু আই ইট রাইস থাকবে না, এটা হয়ে যাবে আই এট রাইস। এই আই এবং রাইস, সাবজেক্ট এবং অবজেক্ট কখনোই পরিবর্তন হয় না, শুধু পরিবর্তন হয় ভার্ব।
এই ভার্বটা যখন পরিবর্তন করা শিখে যাবেন, আপনি তখন ইংরেজি শিখে যাবেন। কি আমার কথা কি বোঝা যায়? তো এই জায়গাটা আপনাদেরকে শিখাই দিব। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এটা আমাদের যে বাংলা ভাষা আছে না, মাতৃভাষা বাংলা, বাংলার থেকেও সহজ। শুধু আমাদের এই কিছু টেকনিক একটু জানতে হবে, কিছু সিস্টেম জানতে হবে। আমাকে যদি প্লেনের পাইলটের আসনে বসিয়ে দেয়, আমি কি প্লেন চালাতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ ওইটা কিন্তু আমার করার অভ্যাস নাই। তো ওখানে যে পাইলট যিনি বসে বিমান চালায়, ওর কাছে ওই কাজটা করতে করতে খুবই ইজি হয়ে গেছে। আমার কাছে এই কাজটা করতে করতে ইজি হয়ে গেছে। তো কিছু সিস্টেম এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখবেন এই ভাষাটা আপনাদের কাছে আর কখনো কঠিন মনে হবে না। কথা সত্য কিনা? দেখেন, ভার্বের পর আমরা পড়বো হচ্ছে অ্যাডভার্ব। কি পড়বো আমরা? অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের অর্থ কি বলেন তো? ক্রিয়া বিশেষণ। দেখেন, আমরা ভার্ব পড়েছি, আমরা ভার্বের সঙ্গে সঙ্গে এখন অ্যাডভার্ব পড়বো। তো অ্যাডভার্বের সংজ্ঞাটা কি? An adverb is a word. An adverb is a word used to add something to the meaning of a verb, an adjective, or another adverb. কত সুন্দর কথা বলেছে দেখেন। বলছে an adverb is a word. Adverb এমন একটি শব্দ, used to যেটা ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় টু অ্যাড যোগ করতে, সামথিং টু দ্য মিনিং অফ এ ভার্ব, অ্যাডজেক্টিভ, অর অ্যানাদার অ্যাডভার্ব। অর্থাৎ যে শব্দটা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয়, সেই শব্দটিকে বলা হচ্ছে, সেই অর্ডটিকে বলা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ অথবা বিশেষণীয় বিশেষণ। দেখেন, এখানে চারে শীটে লিখে দিচ্ছে ক্রিয়া বিশেষণ অথবা বিশেষণীয় বিশেষণ। যে ওয়ার্ড যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড বা শব্দ, যে ওয়ার্ড বা শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, মডিফাই মানে কি, অতিরিক্ত একটু বাড়িয়ে বলে, তথ্য দেয়, তাকে অ্যাডভার্ব। যেমন কিভাবে দেখেন, শি ওয়াক্স ভেরি স্লোলি। শি ওয়াক্স ভেরি স্লোলি, অর্থাৎ সে, আমি যদি বলি শি ওয়াক্স, শি ওয়াক্স, সে হাঁটে। কেমন ভাবে হাঁটে? ভেরি স্লোলি। দেখেন অ্যাডভার্বে এখানে বলছে শি ইজ আ বিউটিফুল গার্ল। এই বাক্যটা কি দেখেন, আমি এখানে ভেরি শব্দটা প্রথমে বলবো না। আমি কি বললাম? আমি বলবো শি ইজ আ বিউটিফুল গার্ল, অর্থাৎ সে একজন সুন্দরী বালিকা। তো এখানে বিউটিফুল কি হবে? বিউটিফুল অ্যাডজেক্টিভ। কিন্তু এই বাক্যে যদি আমি এইভাবে বলি, হি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, হি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, অর্থাৎ সে একজন খুব সুন্দরী বালিকা। তো বালিকা তো সুন্দরী, কেমন সুন্দরী? খুব সুন্দরী। অর্থাৎ এই ভেরিটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। এই ভেরিটাকে কি বলা হবে? অ্যাডভার্ব। অর্থাৎ কেন অ্যাডভার্ব বলবো? ওই যে বালিকাটি যে সুন্দরী, কেমন সুন্দরী। হ্যাঁ, ধন্যবাদ। এই অ্যাডজেক্টিভকে এখানে অতিরিক্ত কিছু বাড়িয়ে বলেছে, অতিরিক্ত তথ্য দিয়েছে, এই জন্য এই ভেরিটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। এতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, বিউটিফুল কে বিউটিফাই করেছে, অ্যাবসলিউটলি রাইট। বিউটিফুল কে বিউটিফাই করেছে, এটাকে আরো একটু সুন্দর করে আরো সাজিয়ে দিয়েছে। বালিকাটি সুন্দরী, কিন্তু মনে করেন একটা ক্লাসে 50 জন বালিকা আছে, এর ভিতরে আমি একজনের নাম উল্লেখ করে বললাম যে অমুক বালিকা খুব সুন্দরী। তো ওর সম্পর্কে অন্য 10টা বালিকার থেকে আমি আলাদা একটু বাড়িয়ে বললাম। এই বাড়িয়ে বলাটাকে, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব। বুঝতে পারছেন? দেখেন, তারপর কি আছে? অ্যাডভার্বের পরে আমরা পড়বো হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশনটাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেসন ইম্পর্টেন্ট বল। প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। A preposition is a word used with a noun or a pronoun to show how the person or things denoted by the noun or pronoun stands in relation to something else. অর্থাৎ এখানে কি বলা যায়?
যে ওয়ার্ড, দেখেন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, হ্যাঁ এটা আমরা একটু পড়ি। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনকে সম্পর্কিত বা অন্বিত করে। এই অন্বিত, অন্য মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। তাকে কি বলে? প্রেপোজিশন বলে। এই জায়গাটা আমরা একটু ভালোভাবে দেখি। কি লিখে ফেললাম? দা বুক ইজ অন দ্য টেবিল। দা বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপরে আছে। দেখেন এখানে আমি যদি ওয়ানটা একটু বাদ দেই, এই ওয়ানটা আমি বলবো না, তাহলে কি দাঁড়ায় জানেন? দা বুক ইজ দা টেবিল। দা বুক ইজ দা টেবিল। এই বাক্যটা কিন্তু ভালো শোনায় না। এবং এই যে দা টেবিল, এটা কিন্তু আবার নাউন। এটা কি বলেন? নাউন। আর এ পাশেও একটি নাউন আছে, দেখেন দা বুক, দুইটা নাউন। তাই এখানে আবার বলছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। দেখেন এখানে দা টেবিলের পূর্বে কিন্তু আমি অন বসিয়েছি। কি বসিয়েছি? অন। তাই বলছে যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্যান্য ওয়ার্ডের সাথে বা অন্যান্য নাউন বা প্রোনাউনকে সম্পর্কিত করে সেই ওয়ার্ড গুলাকে প্রেপোজিশন বলে। এখানে দুইটা নাউনকে সম্পর্ক যুক্ত করে দিয়েছে। যেমন ছেলে বা মেয়ে যদি বিয়ে দেওয়া হয়, দুই পরিবারের ভিতরে একটি সম্পর্ক কিন্তু স্থাপন হয়ে যায়, ছেলের শ্বশুর বাড়ি এবং মেয়ের শ্বশুর বাড়ি। তো এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়কে সম্পর্ক করে দেয় কে? ওই বিয়ে। ওই যে বিয়ে নামক একটা বিষয় না, ওইটা। তো এখানে এই অনটা কিন্তু হচ্ছে দুইটা নাউনকে সম্পর্কিত করেছে। দা বুক ইজ দা টেবিল, এর মাঝখানে আমি বসিয়েছি অন। অন কি বসালাম? অন। অর্থাৎ দা বুক ইজ অন দা টেবিল, এই অনটাকে বলা হচ্ছে প্রেপোজিশন। আমার কথা কি বোঝা যায়? আমি যেভাবে পড়াচ্ছি এভাবে বুঝালে পারবেন? থ্যাংক ইউ। দেখেন এখানে তাহলে আমরা প্রেপোজিশন পর্যন্ত চলে এসেছি। প্রেপোজিশনের আরো কিছু উদাহরণ দেখব। দা ম্যান ইজ আন্ডার দ্য ট্রি। দা ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, অর্থাৎ দেখেন দা ম্যান ইজ দ্য ট্রি। আমি এখানে আন্ডার শব্দটা যদি না বলি কেমন শোনা যায়? দা ম্যান ইজ দ্য ট্রি। এটা দেখেন একটু কেমন যেন শোনা যায়, এটা কিন্তু ভালো শোনা যায়। আপনাদের ওখানে শব্দ হচ্ছে, আমি একটু মিউট করে দিলাম। তার পাশে শব্দ হচ্ছে, আবার আনমিউট করবো। দেখেন কি বলছে? দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি। এখানে আন্ডার হচ্ছে প্রেপোজিশন। কেন প্রেপোজিশন? এই যে দা ম্যান, এই একটা নাউন, আর দ্য ট্রি, এই একটা নাউন। এই দুইটা নাউনের ভিতরে সম্পর্ক স্থাপন করে দিয়েছে আন্ডার। কে দিয়েছে বলেন তো? আন্ডার। তো এই আন্ডারটাকে বলা হচ্ছে প্রেপোজিশন। এটাকে কি বলা হচ্ছে? প্রেপোজিশন। তারপর দেখেন দা ফিশ ইজ ইন দা পন্ড। দা ফিশ ইজ ইন দা পন্ড। দেখেন এই যে দা ফিশ ইজ, এখানে কি আছে যে ইন না, এই ইন হচ্ছে প্রেপোজিশন। কেননা পুকুর এবং এই মাছের ভিতরে, পুকুরে মাছ আছে। দা ফিশ ইজ ইন দা পন্ড, পুকুরে মাছ আছে। এখানে এই ইন হচ্ছে প্রেপোজিশন। দা বার্ড ফ্লিউ। দা বার্ড ফ্লিউ, পাখিটা উড়ে গেল ওভার মাই হেড। ওভার মাই হেড, কোথা দিয়ে উড়ে গেল? আমার মাথার উপর দিয়ে। কোথা দিয়ে উড়ে গেল? আমার মাথার উপর দিয়ে। তো এইটাকে বলা হচ্ছে প্রেপোজিশন। কোনটি? এই ওভার। এই ওভারকে বলা হচ্ছে প্রেপোজিশন। তারপর শেষে আছে দেখেন কনজাংশন। দুইটা, শেষ দুইটা কনজাংশন। এটাকে বলা হচ্ছে কনজাংশন, অর্থাৎ সংযোজক অব্যয়। এই নামের ভিতরে কিন্তু আমরা এর দুটা ফ্লেভার পাইতে পারি। কনজাংশন মানে সংযোজক অব্যয়। আর কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজড টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্স। কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়। A conjunction is a word used to join words or sentences. অর্থাৎ কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। যেমন দেখেন অন্যভাবে বলা যায়, a conjunction is a word for joining the word to another word or one sentence to another sentence. বাংলাটা কি দাঁড়ালো? যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড ক্লজকে সংযুক্ত করে তাকে conjunction। যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড বা ক্লজকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। বাংলাদেশের পদ্মা নদীর উপরে যখন পদ্মা সেতু নির্মাণ করা হলো,
তখন বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে সংযুক্ত করে দিয়েছে। কি করে দিয়েছে? সংযুক্ত করে দিয়েছে। এই যে সংযুক্ত করে দিয়েছে পদ্মা ব্রিজ, এইটাকে বলা হচ্ছে কনজাংশন। পার্টস অফ স্পিচে কনজাংশনটা, বাংলাদেশের পদ্মা সেতুটা। এম আই রাইট? কিভাবে প্রত্যেকটা ক্লাস আপনাদের এনজয়েবল হবে বুঝতে পারবেন, শুধু আপনারা একটু ক্লাসগুলোতে রেগুলার হতে জয়েন করবেন। দেখবেন উইদিন আ শর্ট টাইম, আই হোপ, আই বিলিভ, ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেখেন এখানে কি বলছে, যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড ক্লজকে সংযুক্ত করে তাকে কনজাংশন। হাসান এন্ড হোসাইন আর গুড বয়েজ। হাসান এন্ড হোসাইন আর গুড বয়েজ। এখানে দুইজন ভাই, হাসান এবং হোসাইন, এই যে এন্ড দ্বারা দুইজনকে যুক্ত করে দিয়েছে, এই দুইজনকে যুক্ত করে দিয়েছে এন্ড নামক পদ্মা সেতু। দুই ভাইকে যুক্ত করেছে, এটাকে বলা হচ্ছে কন্যা। রূপম ইজ আ গুড বয়। রূপম ইজ আ বয়, সরি, রূপম ইজ আ বয়। রূপম একজন ছেলে বা বালক। বাট রুনা ইজ আ গার্ল। রুনা ইজ আ গার্ল। এখানে কিন্তু আমরা দুইটা ক্লজ বা দুইটা পার্ট ধরতে পারি, একটা বাক্যের দুইটা পার্টকে আমি আলাদা করি। এটাকে আমি কনজাংশনের উপরে যখন ক্লাস নিব, ক্লজের উপরে ক্লাস নিব, তখন এটা শিখতে পারবেন ক্লজ কাকে বলে। দুইটা ক্লজ বাক্য অংশ, রূপম ইজ আ বয়, রুনা ইজ আ গার্ল, এই দুইটো বাক্যকে সংযুক্ত করেছে কে? পার্ট। কে সংযুক্ত করেছে বলেন তো? পার্ট। এই পার্টটাকে বলা হচ্ছে কনজাংশন। এতটুকু কি বুঝতে পারছেন? তারপর দেখেন ইন্টারজেকশন। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক। আমরা কখনো কেঁদে ফেলি, আমরা কখনো হেসে উঠি, আমরা কখনো দুঃখ প্রকাশ করি, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে থাকি আমাদের সঙ্গে যখন খারাপ কিছু ঘটে যায়। তো এই যে আমরা যখন আবেগ প্রকাশ করি, এই আবেগ কিভাবে প্রকাশ করব, এইটা হচ্ছে ইন্টারজেকশনের কাজ। অর্থাৎ এই পার্টস অফ স্পিচ যে আট ভাই, এই আট ভাইয়ের ভিতরে একেবারে লাস্ট বা সবার ছোট যে ভাই, তার নাম হচ্ছে ইন্টারজেকশন। কি বলছে? an interjection is a word which expresses some sudden feelings। আবার দেখেন, an interjection is a word which expresses some sudden feelings। অর্থাৎ ইন্টারজেকশন এমন একটি শব্দ যেটা হঠাৎ কোনো অনুভূতিকে প্রকাশ করে। হঠাৎ, সাডেন মানে হচ্ছে হঠাৎ। দেখেন, যে ওয়ার্ড যে ওয়ার্ড মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন একটি ভিন্নধর্মী পার্টস অফ স্পিচ। অন্যান্য পার্টস অফ স্পিচের মতো বাক্যের অন্য ওয়ার্ড বা বাক্যের সাথে ইন্টারজেকশনের প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা নেই। এটা দেখবেন খুব ভালোভাবে একটু খেয়াল করুন। কি বলছে? যে ওয়ার্ড মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন একটি ভিন্ন ধর্মী পার্টস অফ স্পিচ। অন্যান্য পার্টস অফ স্পিচের মতো বাক্যের অন্যান্য ওয়ার্ডের বা অংশের সাথে ইন্টারজেকশনের প্রত্যক্ষ, আমি আবার বললাম, প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। অর্থাৎ আমি যেমন দেখিয়েছি, প্রেপোজিশন দুইটা নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক ঘটিয়ে দেয়, তারপর প্রোনাউন কিন্তু নাউনের পরিবর্তে বসে। এই ইন্টারজেকশন বা আবেগ সূচক অভয়, এটাতে কিন্তু ওই বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না। কেন থাকে না? দেখেন এখানে লিখলাম, এখানে আমি কি লিখেছি? অ্যালাস। কি বললাম? অ্যালাস হি ইজ ডেড। অ্যালাস হি ইজ ডেড। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হায়, সে মারা গেল বা সে মারা গেছে। তাহলে এই যে আমি মনের একটা দুঃখ প্রকাশ করলাম, অ্যালাস লিখে দেখেন এখানে আমি একটা এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করেছি। এই চিহ্ন ব্যবহার করার কারণে এই অ্যালাস শব্দটা কিন্তু বাক্যের অন্যান্য শব্দ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাই এখানে বলা হচ্ছে যে অন্যান্য ওয়ার্ড বা অংশের সাথে ইন্টারজেকশনের প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। আবেগ বা ইমোশন হচ্ছে সাডেন চেঞ্জ অফ মাইন্ড। অর্থাৎ ইন্টারজেকশন মনের কোনো হঠাৎ পরিবর্তিত অবস্থাকে ব্যক্ত করে। এই পরিবর্তিত অবস্থা আনন্দের বা দুঃখের যে কোনো বিষয়ের হইতে পারে। আনন্দ বা দুঃখের যে কোনো বিষয়ের হতে পারে। যেমন হুররে, টুডে ইজ হলিডে। কি বললাম? হুররে, টুডে ইজ হলিডে। কি মজা, আজ ছুটির দিন। এখানে হুররে লিখে আমি একটি
নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করেছি, এবং টুডে ইজ হলিডে এই শব্দটা, এই বাক্যটা কিন্তু পূর্বে থেকে আলাদা করে নিয়ে আসে। এটা কিন্তু ইন্টারজেকশন। অ্যালাস হি ইজ ডেড, অ্যালাস হি ইজ ডেড। ওহ হোয়াট এ নাইস ভিউ, ওহ হোয়াট এ নাইস ভিউ, আহ কি সুন্দর একটি দৃশ্য। ব্রেভ হো, ইউ হ্যাভ ডান ওয়েল, ব্রেভ হো, ইউ হ্যাভ ডান ওয়েল, সাবাস, আপনি ভালো করেছেন। আপনি হয়তো, আমরা যখন ক্রিকেট খেলায় সাকিব আল হাসান একটি ছয় মেরে দিল, চার মেরে দিল, তখন আমরা এটা বলতে পারি, সাবাস, ব্রেভ হো, ইউ হ্যাভ ডান ওয়েল। তো এইটা হচ্ছে ইন্টারজেকশনের ব্যবহার। এবং এখানে ইন্টারজেকশন সম্পর্কে আমরা বইতে তো গতানুগতিক বইতে শুধু পড়তাম যে, যে শব্দ দ্বারা হঠাৎ মনের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। কিন্তু এখানে কি দেখলাম, এখানে বলছে যে এটি একটি ভিন্ন ধর্মী পার্টস অফ স্পিচ, অন্যান্য ওয়ার্ডের অংশের সাথে ইন্টারজেকশনের প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা নেই। আবেগ বা ইমোশন হচ্ছে সাডেন চেঞ্জ অফ মাইন্ড, অর্থাৎ ইন্টারজেকশন মনের কোনো হঠাৎ পরিবর্তিত অবস্থাকে ব্যক্ত করে। এই পরিবর্তিত অবস্থা আনন্দের, আনন্দের বা দুঃখের যে কোনো বিষয়ের হইতে পারে। তো এই যে আমরা আজকে দেখেন ইন্টারজেকশন পর্যন্ত চলে আসলাম, পার্টস অফ স্পিচের অনেক অজানা তথ্য কিভাবে আমরা, এখন যদি আমি আপনাদেরকে একটা বাক্য দেই, একটা বড় একটা লেখা, একটা পৃষ্ঠা ইংরেজিতে আমি সামনে এখন নিয়ে আসবো, একটা প্যারাগ্রাফ, একটা অ্যাপ্লিকেশন ডায়লগ, আপনাদেরকে বলবো যে এখানে আয়শা সিদ্দিকা আপনি খুঁজে বের করেন তো, প্রত্যেকটা ওয়ার্ড আপনি বলবেন, এবং কোনটি কোন পার্টস অফ স্পিচের ভূমিকা অভিনয় করছে আপনি বলবেন। আশা করি আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন আপনি বলতে পারেন। তো এভাবে যদি প্রত্যেকটা বিষয় আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, তাহলে কি পারা যাবে, কি মনে হয় আপনাদের? এই ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয় কি জানেন, আমরা একটা ভুল পদ্ধতিতে আমরা সারা জীবন ইংরেজি শিখেছি আমাদের দেশে। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এখানে কিন্তু আমরা এই ইংরেজিটা শিখি, কিন্তু আমাদের এই ইংরেজিটা শেখাটা আমরা ভালোভাবে সঠিক ওয়েতে, আমরা প্রপার ওয়েতে শিখতে পারি না, যার কারণে 12 বছর ইন্টারমিডিয়েট পাশ করার পরও আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেই, আমরা যখন চাকরির বাজারে বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে যাই, তখন ইংলিশ দেখলে আমাদের গায়ে জ্বর ওঠে। কেন ওঠে? কারণ আমরা সঠিক পদ্ধতিতে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারিনি, যার কারণে এটা পাথরের সমান, লোহার সমান কঠিন মনে হয়। কিন্তু এই ল্যাঙ্গুয়েজের থেকে সহজ কোনো ল্যাঙ্গুয়েজ আর হয় না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং এই সঠিক বা প্রপার ওয়েতে আমাদেরকে এগোতে হবে। দেখবেন যে এই মানে আমার কথার সঙ্গে কাজে মিলে যাবে। তখন আপনারা নিজেরাই বলবেন যে ভাইয়া আসলে ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ। আজকের ক্লাস থেকে এতটুকু কি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো কাজে দেবে, বা পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো ধারণা কি পেয়েছেন? তো এটা পার্টস অফ স্পিচটা আবারও আপনারা একটু দেখবেন, এই শীট আমি এখনই আপনাদের এই লিঙ্কে পাঠিয়ে দিব, ক্লাস রেকর্ডটা আপনারা পাবেন এবং পিডিএফটাও পাবেন। এটা একটু, হ্যাঁ এই লিঙ্কে আমি এখন সে দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ঢুকলেই পেয়ে যাবেন। ওটা ইউটিউবেই থাকে, কিন্তু লিঙ্কটা ক্লিক করে ইউটিউব থেকে দেখে নেবেন, খুবই সহজ একটা পদ্ধতি। তো এইভাবে এই শীটটা আপনারা একটু দেখবেন। পরবর্তী ক্লাসে পার্টস অফ স্পিচের আরো অনেক বিষয় নিয়ে আমরা ধাপে ধাপে কথা বলবো। দ্যাটস অল ফর টুডে। গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে, যে কোনো সময় যে কোনো টাইম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই।